গল্পগুচ্ছের টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত। নমস্কার, আমি রঞ্জয়। আজকের গল্পগুচ্ছের বিশেষ নিবেদন কমলকান্তের মাঠ। এই গল্পের লেখক এবং গল্প পাঠে আমি স্বয়ং। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লাগবে। শুরু হচ্ছে কমলকান্তের মাঠ। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তাহলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আমি আমার অভ্যেস মতো ছাদে পায়চারি করছি। এই একটা আমার বাজে অভ্যাস। বিকেল হলেই আমি আর ঘরে থাকতে পারি না, ছাদে আমাকে একবার আসতেই হবে। ছাদে পায়চারি করার সময় কত কথা মনে পড়ে, তার কোনো ইয়াত্তাই নেই। যেমন আজ স্কুল ফাংশনের কথা খুব মনে পড়ছে। সূর্যকান্তের মেঘনাদের চরিত্রটির কথা মনে পড়ছে খুব। কি অসাধারণ অভিনয় করেছিল সূর্যকান্ত। 5 মিনিট ধরে হাতে তালি পড়েছিল। সত্যি বলতে কি, সূর্যকান্তের কথা মনে পড়লে ওই মেঘনাদের চেহারার কথাই মনে পড়ে। ওর চেহারা বিশেষ মনে নেই আমার। গণেশ চা নিয়ে এলো। চা দিয়ে ফিরে যাচ্ছিল, হঠাৎ ফিরে এসে বলল, বাবু, আপনার চিঠি এসে। কার চিঠি? জানি না বাবু, একটা বুড়ো লোক আমাকে চিঠি দিয়ে বলল বাবুকে চিঠিটা দিয়ে দিতে। আচ্ছা, দেখি তো। আশা করি তুমি ভালো আছো। সেই ছোটবেলায় তোমাকে দেখেছি। এখন তুমি সূর্যকান্তের মতো অনেক বড় হয়ে গেছো। তোমার সূর্যকান্তের কথা মনে আছে? আশা করি তোমাদের ছোটবেলার বন্ধুত্ব অত নড়বড়ে ছিল না। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে চিঠি লিখে এইসব কথা বলছি কেন। আমি খুব অসহায় হয়ে চিঠি লিখেছি বাবা। আমার একমাত্র ছেলে সূর্যকান্ত, তার খুব অসুখ করেছে। ডাক্তার বলেছে শহর থেকে ইঞ্জেকশন না দিলে সূর্যকান্ত আর বাঁচবে না। আমার চোখের সামনে সূর্যকান্ত অকালে প্রাণ হারাবে, সেটা সহ্য করতে পারি না। আমি বুড়ো মানুষ, নড়তে চড়তে পারি না। চোখের সামনে ছেলের অসহায় মুখ দেখে কষ্ট পাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওষুধের নাম ও বাড়ির ঠিকানা লিখে দিচ্ছি। কালই রওনা হয়ে বেরিয়ে পড়ো বাবা। এতে কমলাকান্ত রায়। সূর্যকান্তের সঙ্গে শেষ দেখা হয় স্কুল লাইফ শেষ করার পর। সূর্যকান্ত গ্রামে থেকে যায় আর আমরা শহরে এসে পড়ি। সূর্যকান্তের সঙ্গে যে এইভাবে আবার দেখা হবে তা কে জানতো। বর্ধমানের রায়পুকুর গ্রাম। বর্ধমান স্টেশনে নেমে ডান দিকে কিছুটা গেলেই রিক্সা পেয়ে যাব। রিক্সা ধরে সোজা রায়পুকুর গ্রাম। ওখান থেকে মাত্র 1 কিলোমিটার হাঁটা পথ। ভাবলাম কালই রওনা দেব। বর্ধমান স্টেশনে যখন নামলাম, রাত তখন 8টা। স্টেশন তখন লোকজনে গিট গিট করছে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা এগোতেই কিছুটা নির্জন হয়ে এলো। দেখলাম রিক্সাগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম,
রায়পুকুর যাবেন দাদা? রিক্সাওয়ালা বলল। রায়পুকুর যাবেন? চলেন, উঠে বসেন বাবু। রিক্সাওয়ালার সঙ্গে কোনো গ্যাস গ্যাস করলাম না। একেতে ভাবলাম অচেনা গা, তারপর আবার এত রাত, 20 টাকা ভাড়াতে রাজি হয়ে গেলাম। রিক্সা চলতে শুরু করলো। 10 মিনিট পর রিক্সা গেল খেতে। আমি কিছু বলার আগেই রিক্সাওয়ালা বলল, বাবু, আমার এইটুকুই পথ, আমি আর যাব না। আমি কেন, কোনো রিক্সাওয়ালাও যাবে না। এত রাত, তারপর অচেনা জায়গা। বলছি কি দাদা, 10 টাকা বাড়িয়ে দিচ্ছি, আর একটু যাওয়া যায় না? না বাবু, আমি যাব না, আপনি যতই বলুন। তাছাড়া রায়পুকুর বেশি পথ নয়। এই যে মাঠটা দেখছেন, এটা পার হলেই রায়পুকুর গ্রাম। মাত্র তো 1 কিলোমিটার পথ, হাঁটতে হাঁটতে চলে যান। যান বাবু, চলে যান। বলেই রিক্সা ঘুরিয়ে ফিরে চলে গেল। কি করি, অচেনা জায়গা। ঘড়িতে দেখলাম 8টা 30 মিনিট। অস্পরাগা হয়, সব নিঝুম। এত নিঝুম কিন্তু শহর এলাকায় কল্পনাই করা যায় না। অগত্যা মাঠ বরাবর হাঁটতে শুরু করলাম। মাঠ বরাবর সরু রাস্তা রয়েছে। রাস্তা দেখে মনে হয় কোনো নদীর গতিপথ এঁকে বেঁকে চলেছে। মাঠের উত্তর দিকে একটা বটগাছ, আর কোনো গাছপালা নেই, আর আশেপাশে কোনো লোকালয়ও নেই। এত নির্ঝুম হওয়ায় নিজের পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। সূর্যকান্তের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমার পায়ের শব্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। ভাবলাম আমার মনের ভুল। এই ভেবে হাঁটতে শুরু করলাম আবার। না, সত্যি শব্দ দ্বিগুণ। মনে হলো আমার সঙ্গে সঙ্গে কেউ চলেছে। আমি হাঁটা থামালে আর কোনো শব্দ হয় না, আবার হাঁটতে শুরু করলে সেই একই শব্দ। আশেপাশে কেউ নেই। তাহলে গলা শুকিয়ে এলো। কোনো উপায় না দেখে শেষমেশ দৌড়তে শুরু করলাম। মনে হলো একটু দূরে একটা লোক যাচ্ছে, হাতে তার লণ্ঠন রয়েছে। গতি বাড়িয়ে লোকটির কাছে গিয়ে পড়লাম। লোকটির কাছে গিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, দেখুন তো মশাই, কেমন বিপদে পড়লাম। লোকটি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, পেছন ফিরে তাকিয়ে বললেন, কোথা থেকে আসা হয়েছে, আর যাবনি বা কোথায়? আমি বললাম, কলকাতা থেকে যাব রায়পুকুর গ্রাম, সূর্যকান্তের বাড়ি। ও, তো পায়ের শব্দেই ধরেছিলেন বুঝি? আমি অবাক হয়ে গেলাম। আমি যে পায়ের শব্দে ভয়ে দৌড়চ্ছিলাম, সেটা লোকটা জানলো কিভাবে? তাহলে কি? ভয় পাবেন না, ও কোনোদিন কাউকে ক্ষতি করেনি। এই তল্লাটি নতুন কিনা, একটু তো ভয় পাবেনি। ও মানে, ওটাকে? আপনি সূর্যকান্তের বাড়ি যাচ্ছেন না? ওখানে গেলেই সব শুনতে পাবেন। এখন হাঁটুন তো। লোকটির কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এখন একটু স্বস্তি, পায়ের শব্দটা নেই। সেই জন্য ভয়ে ভয়ে লোকটির পিছনে পিছনে যাচ্ছে। এইভাবে 5 মিনিট ধরে লোকটির পিছনে হাঁটার পর লোকটা সূর্যকান্তের বাড়ি দেখিয়ে দিয়ে বললেন, নমস্কার। বাড়ির দরজা বন্ধ, কারোর কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার? দরজা টোকা দিতে 5 বছরের একটা ছেলে এসে দরজা খুলল। ঘরে ঢুকে দেখলাম সত্যিই সূর্যকান্তের অবস্থা ভালো নয়।
আমাকে দেখে সূর্যকান্ত চিনতে পারল, কিন্তু কিছু বলতে পারল না। ইঞ্জেকশনটা দিতে আমি জানতাম, তাই দেরি না করে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম। 2 ঘন্টার মধ্যেই সূর্যকান্ত সুস্থ হয়ে উঠল। আমার মনে কিন্তু অনেক প্রশ্ন জমে উঠল। ভাবলাম, সূর্যকান্ত সুস্থ হয়ে উঠলে তাকে প্রশ্নটা করব। আমার প্রশ্ন করার আগেই সূর্যকান্ত আমাকে জিজ্ঞাসা করল, আমি যে অসুস্থ সেটা তুই জানলি কিভাবে? ইঞ্জেকশনটা লাগবে সেটাই বা জানলি কিভাবে? আমি মেসোমশাইয়ের চিঠির কথা বললাম। সূর্যকান্ত শুনে অবাক হয়ে বুড়ো কপালে তুলল, বলল, বাবা 2 বছর হলো মারা গেছে। এখানে আসতে একটা মাঠ পেরিয়েছিস অবশ্যই, সেখানেই বাজ পড়ে মারা যান বাবা। তুই বলছিস বাবা তোকে চিঠি দিয়ে জানিয়েছে? মাথা নষ্ট হয়েছে তোর? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। ভাবলাম, বিচিত্র এই পৃথিবীতে কত বিচিত্র জিনিস রয়েছে, তবুও মানুষ অত্যন্ত সাধারণ ব্যাপার ছাড়া কিছুই বিশ্বাস করতে চায় না। তাকে বললে কি বিশ্বাস করবে?